আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ে পঞ্চম অধ্যায়ের উপর ভিত্তি করে ঢাকা বোর্ড 2024 সালে 2টা সৃজনশীল এসেছিল। তো একটা সৃজনশীল আজকে আমি আলোচনা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। যে এখানে কিছু তথ্য দেওয়া আছে উদ্দীপক আকারে, আর এই আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? তো আমরা ক খ আগে লিখে নিই, তারপর উদ্দীপক পড়ে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিব। ক নম্বরে বলেছে কিওয়ার্ড কি। তো কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের সংরক্ষিত কিছু শব্দ বা ওয়ার্ড। এই যে এইভাবে লিখতে পারি উত্তর। লক্ষ্য করি কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো বিশেষ শব্দ যা নির্দিষ্ট অর্থ আছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন কিছু কিওয়ার্ডের উদাহরণ আমি এখানে উপস্থাপন করেছি। আইএনটি পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করা হয়, ফ্লট ভগ্নাংশ সংখ্যার জন্য ব্যবহার করা হয়, ফর লুপ ব্যবহার করা হয়, সিএসিআর অক্ষর বা ক্যারেক্টার টাইপ ডেটার জন্য ব্যবহার করা হয়, তাই না? তো এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব। খনঙে কি বলেছিল লক্ষ্য করি। খনঙে বলেছিল চলক এবং অ্যারে এক নয়, ব্যাখ্যা করো। তো এখানে চলক এর ইংরেজি হচ্ছে ভেরিয়েবল, তাই না? চলক আর অ্যারে কিন্তু এক না। মূলত চলক হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত এই ভেরিয়েবল বা যা মেমোরির ঠিকানা নির্দেশ করে। চলক হলো মেমোরি লোকেশনের নাম। মেমোরিতে ঠিকানা নির্ধারণের জন্য একটা নাম দেওয়া হয়, তার নাম হচ্ছে চলক বা ভেরিয়েবল। ভেরিয়েবলের মান সবসময় পরিবর্তন হয়। একটি চলকে একই সময় একই ধরনের ডেটা, কেবলমাত্র একটিমাত্র ডেটা ব্যবহার করা যায়, একটিমাত্র মান রাখা যায়। চলক যখন আমরা লিখব তখন লিখব আইএনটি বা যা লিখি না কেন, প্রথমে একটি কিওয়ার্ড লিখব, তারপর চলকের নাম লিখব। এই যে এখানে এ হচ্ছে ভেরিয়েবল বা চলক। এখানে যে এ নামে যে চলকটি ব্যবহার করা হয়েছে, এখানে একটি ডেটা রাখা যাবে। চলক হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে মেমোরিতে লোকেশন বা ঠিকানা নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। অন্যদিকে অ্যারে হচ্ছে একই ধরনের ডেটা রাখার জন্য ব্যবহৃত চলকের একটি নির্দিষ্ট সেট অর্থাৎ এক জাতীয় একাধিক তথ্য একটি অ্যারের মধ্যে রাখা যাবে। অর্থাৎ অ্যারে মূলত সি প্রোগ্রামিংয়ের একটি ডেটা স্ট্রাকচার। যেমন অ্যারে আমরা এইভাবে ঘোষণা করি, প্রথমে কিওয়ার্ড ব্যবহার করব, এখানেও কিওয়ার্ড ব্যবহার করতে হয়, এখানেও কিওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমন এই যে আমরা এইখানে যে ব্র্যাকেটের মধ্যে 5 লিখেছি, তার মানে কি 5টি ডেটা রাখা যাবে 0 থেকে 4 পর্যন্ত। 0 থেকে 4 পর্যন্ত রাখা যাবে এই 5 লেখার কারণে। তাহলে অ্যারে ব্যবহার করার সময় এইভাবে আমরা লিখি, আর চলক ব্যবহার করার সময় এইভাবে চলকের নাম লিখি, তাই না? চলক হচ্ছে ভেরিয়েবল। তাহলে সবার শেষে বলতে পারি যে এই চলক আর অ্যারে এক না। এইভাবে আমরা ব্যাখ্যাটা লিখতে পারি। এবার আমরা উদ্দীপকের আলোকে এই গ নাম্বার প্রশ্নের উত্তর দিব। অন্যান্য বোর্ডে লক্ষ্য করে দেখেছি গ নাম্বারে মূলত সি প্রোগ্রামের উপর ভিত্তি করে সি প্রোগ্রাম লিখতে বলে অথবা অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখতে বলে, তাই না? কিন্তু এখানে ওইরকম কিছু আসেনি। এখানে এসেছে শুধুমাত্র এই তথ্যটা আলোকে। এখানে বলেছে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যাখ্যা করো। তো একটু পড়ে দেখি মিজান কোথায় আছে। এই যে মিজান C++ ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরি করে, যার অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে অনুবাদ করে। এইটুকুই হচ্ছে মেন গ নাম্বারের জন্য। মিজান যে সফটওয়্যারটি ব্যবহার করে তার বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে এবং অনুবাদ করে। তো সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে এবং অনুবাদ করে, এটা কম্পাইলার, তাই না? কম্পাইলার। আর ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে। তো এই বৈশিষ্ট্য দেখে বুঝতে পারি যে এই মিজান কম্পাইলার ব্যবহার করে, ওইটার আমরা ব্যাখ্যা দিব। তো লক্ষ্য করি ব্যাখ্যাটা এইভাবে লিখতে পারি। উদ্দীপকে বর্ণিত মিজানের ব্যবহৃত ভাষার অনুবাদক প্রোগ্রামটি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে এবং অনুবাদ করে। অর্থাৎ মিজানের ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার অনুবাদক প্রোগ্রামটি হলো কম্পাইলার। এই যে কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে একসাথে পড়ে অনুবাদ করে, এটা তোমরা জানি, তাই না? আচ্ছা, আর
যেহেতু কম্পাইলার একসাথে পড়ে এবং অনুবাদ করে, সেজন্য খুব সহজেই উচ্চ স্তরের ভাষাকে কম্পাইলারের মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করা যায়। আমরা জানি কম্পাইলার হচ্ছে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। আর কম্পাইলারের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে এবং অনুবাদ করে, ভুল থাকলে এরর মেসেজ প্রদান করে, যে সেটাও লিখে দিব। অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার। সোর্স প্রোগ্রাম বলতে বোঝায় উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বা মেশিন ভাষা বাদে অন্যান্য ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে, উৎস প্রোগ্রাম। আর অবজেক্ট প্রোগ্রাম বলতে বোঝায় 0 এবং 1 দ্বারা রচিত মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। আরও একটু লিখতে পারি, যেহেতু 3 মার্কসের প্রশ্ন। কম্পাইলার সাধারণত 2 ধাপে কাজ করে। প্রথম ধাপে কি করে, কম্পাইলার উৎস প্রোগ্রামটিকে একসাথে পড়ে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এটা হচ্ছে প্রথম ধাপের কাজ। কম্পাইলার কি করে, এই উৎস প্রোগ্রামে বা সোর্স প্রোগ্রামকে একসাথে পড়ে এবং রূপান্তর করে, ট্রান্সলেট করে মেশিন ভাষায়। এটা 1 নম্বর ধাপ। তার 2 নম্বর ধাপ হচ্ছে এই আমাদের বিশেষ করে আবার ভুল থাকলেও এখানে প্রদর্শন করে, যা ব্যবহারকারী সহজে ভুল শনাক্ত করতে পারে। আর দ্বিতীয় ধাপে এসে কি করে, প্রোগ্রামের ফলাফল প্রদর্শনের জন্য উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তরের কাজ করে। অর্থাৎ প্রথম ধাপটি হচ্ছে প্রোগ্রামটি পড়ে রূপান্তর, অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার পরে যদি ভুল থাকে এরর মেসেজ পাঠায়। আর দ্বিতীয় ধাপ হচ্ছে প্রোগ্রামের ফলাফল প্রদর্শনের জন্য এই ফলাফল আকারে তথ্য প্রকাশ করে, প্রোগ্রামকে প্রস্তুত করে ফলাফল প্রদর্শনের জন্য। এইভাবে আমরা এই গ নাম্বার উত্তর লিখতে পারি। তো আবার আমরা কি করব, এই উদ্দীপকের ঘ নাম্বারে কি বলেছে, মারুফ এবং মিজানের ব্যবহৃত ভাষাটির মধ্যে বা অনুবাদক প্রোগ্রাম দুটির মধ্যে কোনটি বেশি ভালো বা ডিবাগ করা তুলনামূলক সহজ, ব্যাখ্যা করো। এবং ডিবাগ মানে কিন্তু ভুল সংশোধন করা। তো বলছে দুইটার মধ্যে কোনটাতে ডিবাগিং করা সহজ, ব্যাখ্যা করো। এখন আমরা ব্যাখ্যা দিব। যাই ঘ নাম্বারের উত্তরে এইভাবে লিখতে পারি। আগে আমরা মারুফের প্রোগ্রামটি কোন ধরনের প্রোগ্রাম সেটি লিখব এবং এর বৈশিষ্ট্য কিছু লিখব। আবার মিজানের প্রোগ্রামটি কিছুক্ষণ আগে তো বলেছি অনুবাদক প্রোগ্রাম হিসেবে এটি কম্পাইলার ব্যবহার করা হয়েছে মিজান, তাই না? এখন মারুফেরটা দেখি। মারুফের প্রোগ্রামটির 1 লাইন করে পড়ার অনুবাদ করে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম উদ্দীপকে বলা আছে মারুফ যে প্রোগ্রামটি ব্যবহার করে সেটি 1 লাইন করে পড়ে আর অনুবাদ করে। আর 1 লাইন করে পড়ে অনুবাদ করে, এটি হচ্ছে ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য। ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য এক্ষেত্রে মারুফের ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামটি হলো ইন্টারপ্রেটার, কারণ ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য হচ্ছে 1 লাইন করে পড়বে এবং অনুবাদ করবে। আর কম্পাইলার সমস্ত প্রোগ্রাম একসাথে পড়ে এবং মেশিন ভাষায় অনুবাদ করে। অন্যদিকে মিজানের ব্যবহৃত যে প্রোগ্রাম সেটি সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে এবং অনুবাদ করে। তাই বলা যায় মিজানের ব্যবহৃত প্রোগ্রামটি হচ্ছে কম্পাইলার। আমরা আইডেন্টিফাই করলাম যে মারুফের প্রোগ্রামটি 1 লাইন করে পড়ে অনুবাদ করে, যেটি হচ্ছে একটি ইন্টারপ্রেটার এর কাজ। আর মিজানের প্রোগ্রামটি সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে এবং অনুবাদ করে, যেটি কম্পাইলারের কাজ। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্নে বলেছে কোনটিতে ডিবাগ করা সহজ। তো এই ক্ষেত্রে প্রোগ্রামে যদি ভুল ত্রুটি থাকে তা শনাক্ত করাই হচ্ছে ডিবাগিংয়ের কাজ। ডিবাগিং কি এটাকে জানা উচিত। ডিবাগিং হচ্ছে প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করা, শনাক্ত করার মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা এবার দেখব কোনটাতে ডিবাগ করা সহজ। কম্পাইলারের মাধ্যমে যখন আমরা প্রোগ্রাম ট্রান্সলেট করি, সেক্ষেত্রে ভুল থাকলে ব্যবহারকারীকে একসাথে এরর মেসেজ পাঠায়। যতগুলি ভুল আছে একসাথে এই ভুলগুলি প্রদর্শন করে। ফলে এখানে যেহেতু একসাথে প্রদর্শন করে, ডিবাগিং করা সময় লাগে বেশি এবং বিশেষ করে অনেক সময় অনেকগুলো ভুল একসাথে সংশোধন করতে প্রবলেমও হয়। অন্যদিকে এই ইন্টারপ্রেটার প্রতিটি 1 লাইন করে পড়ে অনুবাদ করে, ভুল থাকলে 1 লাইন কাজ করার পরে আবার আর 1 লাইনের ভুল প্রদর্শন করে। লাইন বাই লাইন এই ইন্টারপ্রেটারের মাধ্যমে ভুল প্রদর্শন করে, ফলে সংশোধন করা সহজ হয়।
অর্থাৎ ভুল ত্রুটি দূর করা এই ইন্টারপ্রেটারের মাধ্যমে দ্রুত হয়। তাই বলা যায়, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় মারুফ এবং মিজানের ব্যবহৃত অনুবাদক প্রোগ্রাম দুটির মধ্যে মারুফের ব্যবহৃত প্রোগ্রামটি ইন্টারপ্রেটারের মাধ্যমে ডিবাগ করা সহজ। যার কারণে ইন্টারপ্রেটারের মাধ্যমে এক লাইন করে পড়ে অনুবাদ করে এবং এক লাইনের ভুল প্রদর্শন করে, যদি থাকে সাথে সাথে ভুলটা সংশোধন করা হয়। সেজন্য বিশেষ করে আমাদের এখানে যদি বলতো কোন অনুবাদক প্রোগ্রামটি উত্তম, তাহলে কিন্তু কম্পাইলার উত্তর হতো। কারণ কম্পাইলারে একবারে সম্পূর্ণ প্রোগ্রাম এই মেশিন ভাষায় রূপান্তর হয়। আর এখানে যেহেতু তা বলেনি, এখানে প্রশ্নটি বলেছে ডিবাগিং করা কোনটাই সহজ, সংশোধন করা কোনটির মাধ্যমে সহজ। সেই ক্ষেত্রে আমরা পর্যালোচনা করে দেখলাম ইন্টারপ্রেটারের মাধ্যমে ডিবাগিং করা সহজ। তো এইভাবে আমরা এই উত্তর লিখতে পারি। এখানে অবশ্য সি প্রোগ্রামে অ্যালগরিদম ফ্লোচার্ট ছিল না, শুধুমাত্র তত্ত্বীয় লেখাপড়া। তো যাই হোক, ঢাকা বোর্ডের আর একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা আমি পরে ক্লাসে আলোচনা করব। এই যে ঢাকা বোর্ডের যে আর একটা প্রশ্ন এসেছিল 24 সালে, সেইখানে কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম আছে। তো এটি পরের ক্লাসে আমি আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।